রাত 1টা কি 2টো। হঠাৎ ঘুম ভেঙে যেতেই নিজের পাশে একটি ছেলের দেহ দেখে চমকে উঠল ঝরা। নেবু নেবু আলোতে মুখটা স্পষ্ট নয়। অবিবাহিত মেয়ের ঘরে কোনো ছেলে কি করে থাকবে? চিৎকার করতে যেতেই মুখ চেপে ধরল ছেলেটি। ঝরার কপাল বেয়ে ঘামের স্রোত নেমেছে। অজানা ভয়ে বুকের ভেতর ধ্রিম ধ্রিম আওয়াজ হতে লাগলো। এই বুঝি কাল খবরের কাগজে নিজের ছবি দেখা যাবে। নিউজ চ্যানেলগুলোর হেডলাইন হবে ছড়ার নামে। কি সাংঘাতিক আর বিভৎস কল্পনা! চেঁচানোর চেষ্টা করতেই মুখ দিয়ে শব্দ বের হলো শুধু। ছেলেটি ফিসফিস কণ্ঠে বলল, ঝরা আমি রনি। এতক্ষণ পর যেন শান্ত হলো ঝরা। জোরাজুরি ছেড়ে দিতেই রনি আলগা করে দিল হাত। লম্বা লম্বা শ্বাস নিল মেয়েটি। কয়েক সেকেন্ড পর ফিসফিস কণ্ঠে বলল, তুমি তুমি এখানে কি করে? আর আপুই বা কোথায়? আমার সাথেই বা ঘুমাবে বলেছিল। তারপরে রনি বলল, আমি তো সেটা জানি না। যাই হোক, তোমাকে দেখার জন্য চলে এসেছি। ঝরা ভয়ে ভয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? এর মধ্যে রাত্রিবেলাতে 10 কিলোমিটার পথ পেরিয়ে এত রিস্ক নিয়ে আমার সাথে দেখা করতে কে আসতে বলেছে তোমায়? আমার ভালো লাগছিল না। তোমায় না দেখলে বোধহয় আমি মরেই যেতাম। ঝরা পাতা। রনি চোখের দিকে তাকিয়ে রইল ঝরা। বুকের ভেতরটা এখনো কেমন যেন করছে। আজ কতগুলো দিন পর দুজনের দেখা হলো। মাসখানেক পূর্বে ফোনে কথা হয়েছিল। এখন তো ওর কাছে ফোনও নেই, তাই কথাও হয় না। খুব কষ্টে দিন কাটত। হঠাৎ করেই ছড়াকে ঝাপটে ধরল রনি। মেয়েটির অন্তরাত্মা বেরিয়ে আসার উপক্রম। সহসা এমন কাজ করে না ছেলেটা। আজকাল বড্ড বেশি আবেগী হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ছেলেটি যেন কেমন হয়ে গেছে। চোখের নিচে গাঢ় কালির দাগ। ভরাট মুখটা ভেঙে গেছে। শরীর শুকিয়ে গেছে বেশ অনেকখানি। আলগোছে রনির পিঠে হাত রাখলো ঝরা। ছেলেটার খোঁচা খোঁচা দাড়িতে ঘাড়ের দিকে হালকা ব্যথা অনুভব করলো। তবুও কিছু বলল না মেয়েটি। দুজনের নিঃশ্বাসের শব্দে কেমন ভারী হয়ে আছে নির্জন রাত্রির পরিবেশ। ঝরা বুঝতে পারল অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার কোনো অঘটন ঘটে যেতে পারে। কেউ দেখে ফেলার আগে ঝরা যথাসম্ভব সতর্ক হয়ে রনিকে বলল, রনি, আপু এসে পড়বে। জানি না কোথায় গেছে, তবে এসে পড়বে যখন তখন। প্লিজ তুমি চলে যাও। আমার যেতে ইচ্ছে করছে না তোমায় রেখে, ঝরা পাতা। এমনটা হয় না, প্লিজ রনি, দ্রুত চলে যাও। এমন করো না। ঝরা প্লিজ, আর একটু থাকি। কেন এমন করতেছো ঝরা পাতা? 1 সেকেন্ডও নয়, প্লিজ রনি। কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। তুমি প্লিজ এখন যাও। কিন্তু কোনো কিন্তু নয়, যাও এখন। ঠিক তখনই দরজায় খটখট আওয়াজ হতে লাগলো। ঝরার মন কু গাইছে। ওপাশ থেকে ঝরার বড় বোন ঝুম ডেকে চলেছে বিরতিহীন। রনি ব্যথিত হলো। দীর্ঘ 4 মাস পর এক পলকের দেখা হয়েছে। সুখের সময় এত দ্রুত যায় কেন? বারান্দায় এসে আরেকবার ঝরাকে ঝাপটে ধরল রনি। ছেলেটার চোখের কোণে পানি জমে আছে। অন্যদিকে ঝুম পাগল কুকুরের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে। রনির চোখে মুখে বিরক্তি। একটি ভয়ঙ্কর গালি প্রদান করল ঝুমকে। ঝরা চোখ পাকিয়ে বলল, আমার বড় বোন হয়। রাখো তো তোমার বোন। ইচ্ছে করছে ওর গলাটা টিপে মেরে দেই। যত সব। কথা বলো না আর। যাও তো এখন। আরে, যাচ্ছি তো। আর শোনো, সাবধানে যেও। হতাশায় দৃষ্টি মেলে এক পলক তাকালো রনি। ছেলেটার জীবনে আর কোনো সাবধানতার অবকাশ নেই। এক মন কষ্ট নিয়ে নিচে নেমে আসলো রনি। গেট দিয়ে বের হবার সময় আবার উপরে তাকালো। ঝরা নিষ্পলক তাকিয়ে আছে। আধারে মেয়েটির চোখের কোণে লেগে থাকা স্বচ্ছ পানির ফোঁটা ঝলমল করছে। পরিবার এমন হয় কেন? ভালোবাসা মেনে নিলে খুব কি ক্ষতি হয়ে যাবে? দরজা খুলতেই তড়িৎ গতিতে রুমে প্রবেশ করলো ঝুম। ঝরা একপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। চারদিকে চোখ বুলিয়ে ঝুম বলল, দরজা খুলতে এত সময় লাগে? মেয়েটির কথা বিশ্বাস করল কিনা জানা নেই, তবে বিনা বাক্য ব্যয়ে বেডে চলে গেল ঝুম। ঝড়ার বুক চিরে আসা এক ফালে দীর্ঘশ্বাস ঘরময় ছড়িয়ে গেল মুহূর্তেই। পায়ের স্লিপারটা মেঝেতে ফেলে দরজা লাগিয়ে ঝুমের পাশে শুয়ে পড়ল।
আজ রাতে ঘুম হবে না তার। রনিকে প্রচণ্ড ভালোবাসে ও, তবে পরিবার নামক একটি দেয়াল ওদের এই ভালোবাসাকে মাটিতে পিষে ফেলতে ব্যস্ত। তাদের পরিবার তাদের ভালোবাসা মেনে নেয় না। অতীত। একটু আগে শাহরিয়ার রনি নামের একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। বান্ধবীর সাথে অভিমান করে একাই বাড়ি ফিরছিল ছড়া। ঠিক তখনই নোটিফিকেশনটা চোখে পড়ে ওর। সহসা ওর ফ্রেন্ড লিস্টে অপরিচিত কোনো মানুষ নেই, তবে রাগে দুঃখে আজ অপরিচিত মানুষের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেই নিল। মাথায় একটা বুদ্ধিও খেলে গেল, এই ছেলের সাথে বন্ধুত্ব করে বেস্ট ফ্রেন্ড বলে পোস্ট করবে। তখন আয়না বুঝবে দুদিনের পরিচিত এক ছেলেকে পেয়ে প্রিয় বান্ধবীকে কষ্ট দেওয়ার ব্যথা। জলদি একটা স্যাড পোস্ট করলো ঝরা। বান্ধবী আয়নার প্রতি ভীষণ ক্ষোভ আর অভিমান হয়েছে। বয়ফ্রেন্ড পেয়ে ওকে ভুলে গেল। কি ফাজিল মেয়ে। বাসায় ফিরে প্রচণ্ড ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল ঝরা। সচরাচর গোসল না করে ঘুমায় না ও, তবে আজকাল রোদ্দুর মাথায় লাগলেই মাথাটা কেমন ঝিম ধরে যায়, সাথে প্রচণ্ড ব্যথাও শুরু হয়। ইদানিং চোখের সমস্যাটাও বেড়েছে। চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। ঝরার মা মরিয়ম বেগম ভীষণ খিটখিটে স্বভাবের। নোংরা কাপড় বিছানায় কেউ একবার রাখলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। ঝরাকে দেখেই কর্কশ কণ্ঠে বললেন, ঝরা ওঠ, কতবার বলবো ময়লা কাপড়ে বিছানায় যাবি না? আরে ওই ঝরা উঠ, না হলে খুন্তির আঘাত একদম মেঝেতে যাবে না, উঠ বলছি। পিটপিট করে তাকালো ঝরা। চশমাটা টেবিলে খুলে রেখেছিল, চোখে সব ঝাপসা ঝাপসা লাগছে। কোনো মতে উঠে বসলো। তারপরে তার মাকে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে আম্মু? ঝরার মা বিরক্তি নিয়ে বলল, কতবার বলেছি কলেজের জামা না বদলি খাটে উঠবি না? মাথা ব্যথা করছিল। যা এখন উঠে গোসল করে নে। ধীর পায়ে বাথরুমে গিয়ে গোসল শেষ করলো মেয়েটি। গোসল শেষে চোখে বেশি করে পানি ছিটে দিল। বড্ড অসহ্যকর বস্তু এই চশমা। আমার এটা ছাড়া চোখে দেখাও মুশকিল। তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে ঘরে প্রবেশ করা মাত্র নোটিফিকেশনের ঝড় বয়ে গেল। ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। তোয়ালে রেখে ফোনটা তুলে নিল। রনি নামক ছেলের নামের পাশে 27টা মেসেজ। ভারী চমকিত হলো ও। তার সাথে সাথে কিছুটা কৌতূহল জাগলো। মেসেজগুলো সিন করে লিখল, না তো, আমার কিচ্ছু হয়নি। বান্ধবীর সাথে অভিমান করে ওই পোস্ট দিয়েছিলাম। পর মুহূর্তেই রনির রিপ্লাই এলো, অভিমানী ঝরা পাতা এভাবে অভিমান মিশ্রিত স্যাড পোস্ট দিবেন না, অনেকেই সত্যি ভেবে চিন্তিত হতে পারে। ফিক করে হেসে উঠল ঝরা। আজকাল এই সোশ্যাল মিডিয়াতে এমন কেউ আছে যে সাধারণ একটি পোস্ট দেখে অচেনা কারোর জন্য চিন্তিত হয়ে যাবে? অতীতের ভাবনা থেকে ফিরে এলো ঝরা। মৃদু হেসে উঠল ঝরা। ঝুম চোখ তুলে তাকিয়ে বলল, পাগলা কুত্তায় কামড় দিছে তোরে? এত রাতে ভূতের মতো হাসছিস যে? না, এমনি। ঘুমা, কাল সকাল সকাল বের হব আমি। কোথায় যাবে আপু? ঝরার আগ্রহ দেখে বিরক্ত হলো ঝুম। মেয়েটা ফুটো বেলুনের মতো চুপসে গেল। ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কেন? তোমার তো ফাইনাল এক্সাম শেষ। কাজ আছে। ও। আর কথা বাড়ালো না। ঝুম ফোন নিয়ে ওপাশ ফিরে রইল। প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। ভালোবাসাটা কি খুব অন্যায়? ফেসবুক থেকে কি সত্যিকারের ভালোবাসা হতে পারে না? এই যে এতখানি রিস্ক নিয়ে রনি চলে এসেছিল, এগুলো কি সব মিথ্যে বানোয়াট নাটক? দীর্ঘশ্বাস বের হতে চাইলেও দীর্ঘশ্বাস বের হতে দেয় না মেয়েটা। বুকের ভেতর চাপা অভিমান আর দীর্ঘশ্বাস লুকিয়ে ঘাপটি মেরে শুয়ে পড়ে। মাথার উপর ভন ভন করে ফ্যান ঘুরছে। কড়া শীতের মাঝেও ফ্যান চালিয়ে ঘুমানোর বদ অভ্যাস কোনোদিনই যাবে না। আচ্ছা, রনি ঠিকঠাক পৌঁছে গেছে তো? কি জানি কোথায় আছে ছেলেটা। অসহায় মুখটা তৃষ্ণার্ত হয়ে জানালা গলিয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোতেও ওর কষ্টগুলো ম্লান হলো না, বরং একটু একটু করে বাড়তে লাগলো। প্রচণ্ড অভিমান হলো মেয়েটির। ঠরমরিয়ে উঠে গিয়ে জানালার পর্দা মেলে দিল। অভিমান হয়েছে চাঁদের উপর। এই চাঁদকে আর দেখবে না ঝরা। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ঝরা। কয়েক সেকেন্ড পূর্বে মরিয়ম বেশ মারধর করলেন মেয়েটিকে। ঝরার চোখ থেকে পানি ঝরছে তো ঝরছেই। ঝাড়ু নিয়ে আসলেন মরিয়ম, বললেন, আবার ওই লাফাঙ্কার পোলার সাথে কথা বলছিস? লাফাঙ্গার নয়ও। মুখে মুখে তর্ক করা বন্ধ হবে না তোর? হ্যাঁ, আজ তোরে দেখামো
লাখাম্বা কাকে বলে? ঝাড়ু দিয়ে আঘাত করতে আসলেই পথিমধ্যে বাধা হয় ঝুম। মরিয়মকে কোনো মতে সামলে নিয়ে বলল, থাক না আম্মু, আমি বোঝাচ্ছি ওকে, তুমি যাও এখন। বোঝ, সময় আছে এখনো। ঝাড়ু ফেলে গটগট পায়ে চলে গেলেন মরিয়ম। ঝরা চোখের পানি মুছে দাঁড়িয়ে রইল। ঝুম কাছে এসে শ্বাস টেনে বলল, শুধরে যাস ঝরা, আম্মু ঠিকই বলেছে, এখনো সময় আছে। ঝরা সমস্ত শরীর ব্যথায় জর্জরিত। কান্না থামিয়ে ঝরা ঝুমকে বলল, আমি ওকে ভালোবাসি আপু। এগুলো ভালোবাসা নয়, আবেগ। দুদিন বাদেই মোহ কেটে যাবে। আর ফোনটা নিয়ে গেলাম আমি। আপু, দেওয়া যাবে না আর। ঝুম চলে গেল। ঝরা মেঝেতে পড়ে কাঁদতে লাগলো। কাল রাত থেকে অসহ্য লাগছিল সব। তাই তো লুকিয়ে ফোনটা বের করে রনিকে কল করেছিল। ছেলেটার খোঁজ নিয়ে পেছন ঘোরা মাত্রই থাপ্পড় বসিয়ে দেন মরিয়ম। আর তারই পাশে ছিল ঝুম। মূলত ঝুমই মরিয়মের কাছে খবর দিয়েছে, তাই তার মা তাকে থাপ্পড় দিছে। রাঙা হাতটা বুকে চেপে রাখলো ঝরা। মেহেদি খুব পছন্দ রনির, তাই তো নিয়ম করে হাতে মেহেদি পড়ে। আজ আবারও দিবে মেহেদি। চোখ বন্ধ করতেই প্রথম দিনটা ভেসে এলো। অতীত। প্রায় 3 মাস হলো রিলেশনের বয়স। রনি দেখা করতে চাইলেও ঝরা তখন ঠিক সাহস পাচ্ছিল না। তবে এভাবে ফোনে কথা বলে প্রিয়তমার দেখা না পেলে মনে শান্তি অনুভব হয় কি? রনি জোড়াজুড়িতে ঝরা সিদ্ধান্ত নেয় দেখা করবে। হাজার খানেক আশঙ্কা আর এক সাগর ভয় নিয়ে দেখা করে দুজনেই। আর শীতে নিজেকে বারবার খুঁটিয়ে দেখে নেয় ও। নার্ভাস ফিল হয় প্রচুর, তবে মনকে স্থির করে বেরিয়ে পড়ে। একটা পার্কে বসেছিল রনি। গ্রামের পরিবেশের সাথে মিলিয়ে করা পার্কটা ভীষণ সুন্দর, পারফেক্ট প্রেমিক প্রেমিকা যুগলের জন্য। উল্টো হয়ে বসেছিল রনি। ধীর পায়ে এগিয়ে যায় ঝরা। বুকটা কেমন করছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি বেরিয়ে যাবে। হালকা স্বরে মেয়েটি বলল, রনি। একটি মারাত্মক কণ্ঠস্বর কর্ণপাত হতেই বিচলিত হয় রনির মন। পেছন ঘুরে তাকাতেই লক্ষ্য হয় নার্ভাস হয়ে যাওয়া প্রিয়তমাকে। চোখের চশমাটা কিছুটা হেলে নাকের কাছে এসে পড়েছে। কপালে এক গাছি চুল বেরিয়ে আছে কেমন। প্রচণ্ড হাসি পায় ওর। ফিক করে হেসে দেয় রনি। ঝরার নাকের পাঠা লাল হয়ে ফুলে যায়। রাগে দুঃখে ধাক্কা মেরে দেয় রনিকে। বেঞ্চে পড়ে যায় রনি। তবুও হাসি বন্ধ হয় না। ঝরার অভিমান হয়, তবে কি রনি ওকে বিদ্রূপ করছে? রনিকে ফেলে যখন দিগন্ত ছাড়িয়ে হাঁটা লাগাই ঝরা, তখনই ছুটে আসে রনি। ঝরা মুখ ফিরিয়ে নেয়। রনি কানে হাত দিয়ে বলে, সরি ঝরা পাতা। সরে যাও বলছি। কি মেরে বাবা, এত অভিমান করে কেউ? অসহ্যকর, বললাম তো, সরো সামনে থেকে। রনি বুঝতে পারে ঝরা পাতার অভিমান আকাশ চুম্বি। দুষ্ট বুদ্ধি জাগে ওর মনে। ঝরা কয়েক পা এগিয়েছে মাত্র, ঠিক তখনই আহ বলে আর্তনাদ করে ওঠে রনি। পেছন ফিরে ছুটে আসে ঝরা। রনির হাত ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় ব্যথা পেলে? মনে। কি যে করো না তুমি। কথাটা শেষ করেই থমকে যায় ঝরা। একটু আগে কি বলল রনি? মনে আঘাত লেগেছে। তার মানে ছেলেটা ওকে বোকা বানালো। কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রনির গায়ে। হো হো করে হাসতে থাকে দুজনেই। রনি লক্ষ্য করলো ঝরার হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। পকেটে এক মুঠো চুড়ি এনেছিল। সেই চুড়িগুলোই পরিয়ে দেয় ছেলেটা। ঝরার ইচ্ছে হচ্ছিল এই পৃথিবীর বুকে মিশে যেতে। রনি পরপর চুমু খায় হাতে। কেঁপে ওঠে ঝরা। রনি মৃদু হেসে তখন বলেছিল, হাতে মেহেদি লাগাবা, অনেক সুন্দর লাগবে তাহলে। বর্তমান। ভাবনার মাঝে মেহেদি লেপটে যায় হাতে। ভ্রুটা কুচকে যায় ওর। বিরক্তি নিয়ে উঠে যায়। হাত ধোয়ার সময় লক্ষ্য করে রনির নামটা ঘেটে গেছে। বুকটা ছিঁড়ে যাচ্ছে ওর। তখনই ওয়াশরুমের দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ঝরা বলল, আসছি। রাতের খাবার খাচ্ছিল ঝরা। গলা দিয়ে ভাত নামছে না যেন। সারাক্ষণ রনির চিন্তা আসে মাথায়। ছেলেটার সাথে কথা হয় না, কোনো খোঁজও পায় না। ঝুম এক লোকমা ভাত মুখে দিয়ে বলল, আম্মু, আব্বু, তাহলে ওই সিদ্ধান্তই থাক। ওর জন্য ছেলে দেখো, আমার কথা ভাবতে হবে না। আচ্ছা। ঝরা ভূ বাঁকিয়ে প্রশ্ন করল, কার জন্য ছেলে দেখবে? তোর জন্য। কি, আমার জন্য কেন?
ঝরার বাবা বলে উঠলেন। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে দিয়ে দিব। আব্বু, তোমরা কেন বুঝতে চাইছো না? এখানে বোঝাবুঝির কি আছে? সহজ কথা। তাছাড়া ওই ছেলের কাছে কি দেখে তুলে দিব তোকে? মুকবুল সাহেবের কটাক্ষ ভাষা শুনে সব ভাঙচুর করতে ইচ্ছে করছে ঝরার। কি পেয়েছে কি ওরা? টাকার সাথে বিয়ে দেবে বুঝি? একটি গিটার নিয়ে টুংটাং শব্দ করছে রনি। গিটারে সুর তুলতে পারে ভালোই, তবে আজ গিটারে সুর হচ্ছে না, শুধু কেমন শব্দ বের হচ্ছে। হাসি মুখটা মলিন হয়ে গেল মুহূর্তেই। শুনেছিল কষ্টের রাত্রি দীর্ঘ হয়, তবে ওর দিন রাত্রি সবই দীর্ঘ হয়ে গেছে। পরন্ত বিকেলটা দেখে চলেছে কত সময় জুড়ে, তবে এর কোনো পরিবর্তন হচ্ছে না। আশ্চর্য, প্রকৃতি বুঝি থমকে গেল। রনি, এই রনি। রনির মা হামিনার ডাকে গিটার রেখে উঠে দাঁড়ালো রনি। বারান্দা থেকে প্রকৃতিটা বেশ সুন্দর দেখায়। একটু স্বস্তির জন্যই এখানে এসেছিল। খাবার রেখে এগিয়ে এলেন হামিনা বেগম। ছেলেটার বিতৃষ্ণা মিশ্রিত মুখটা দেখে হামিনার মাতৃমন কেঁদে উঠল। গরমে ঘেমে একাকার ছেলেটা। আঁচলে মুছে দিলেন জল। রনি শুধুই অধরটা একটু প্রসারিত করল। হামিনা বললেন, ঝড়ার সাথে দেখা করতে গিয়েছিলি দুদিন আগে? রনি কিছুক্ষণ ভেবে তারপর বলল, কয়েক মিনিটের দেখা হয়েছে। রনির স্পষ্ট স্বীকারোক্তি শুনে হামিনার ভেতরটা মুচড়ে এলো। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন মরা করে থাকতে নেই বাবা। আর রাতে যাওয়া ঠিক হয়নি। দেখা করলে দিনের বেলায় করবি, কেমন? জানি, তবে দিনের বেলায় সুযোগ ছিল না। তবুও আর যাস নে বাবা। আচ্ছা মা, আর যাব না রাতে। খাবারটা ছেলের হাতে তুলে দিলেন হামিনা। খাবারটা খেয়ে নিতে বললেন। রনি মাথা ঝাঁকিয়ে বলল, খেয়ে নিব মা। হামিনার কাছে স্বীকার করলেও ভাতের দিকে চেয়ে গলাটা শুকিয়ে গেল। এত শক্ত দানা গলা দিয়ে নামবে তো? তার যে ভাত খেতে ইচ্ছে করছে না। কি করে খাবে? তার যে ঝরার জন্য চিন্তা হচ্ছে। অতীত। একদিন ঝরার কি হলো কে জানে, প্রচণ্ড রাগ নিয়ে কথা বলছিল রনির সাথে। প্রতিটা কথায় কথায় রাগ। তো রনি ঠান্ডা কণ্ঠেই বলল, কিছু হয়েছে তোমার? না, কি হবে? সত্যি কিছু হয়নি? হ্যাঁ। তাহলে কণ্ঠ এমন লাগছে কেন? আজব, কণ্ঠ কেমন লাগছে? বললাম তো সব ঠিকঠাক। কতবার বলা লাগবে আর? তেজে কলটা কেটে দিল ঝরা। আহাম্মক বনে গেল রনি। সাধারণ কথায় এত রাগ? কে যেন বলেছিল, মেয়ে মানুষের মন বোঝা বড় কঠিন। আসলেই সত্য বিষয়টা। বর্তমান। চিঠিগুলো পড়তে লাগলো রনি। সোশ্যাল মিডিয়ার প্রেম হলেও দুজনের মাঝে বেশ অনেকগুলো চিঠি আদান প্রদান হয়েছে। কি সুন্দর লেখা মেয়েটার। যখন মনে হয় ঝরা ওর থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক তখনই চিঠিগুলো পড়েও। এত ভালোবাসা থাকার পরও বুঝি একটি সার্থকতা মিলবে না? কান গরম হয়ে গেছে রনির। কান্না পেলে এমনটা হয়। ছেলেটা যথেষ্ট চেষ্টা করেও কান্না থামাতে পারল না। পরিশেষে ওয়াশরুমে গিয়ে কলের ট্যাপ ছেড়ে কাঁদতে লাগলো। ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, তাই বলে আবেগ লুকিয়ে রাখবে কতক্ষণ? মাঝরাতে ফোন দিয়ে অবিরতভাবে কেন কান্না করছে ঝরা তা বুঝতে পারছে না রনি। চোখে থাকা ক্লান্তি আর গভীর ঘুমটা কেটে গিয়ে চিন্তার রূপ ধারণ করেছে বেশ কিছুক্ষণ। কপালে সরু দুটো ভাঁজ পড়েছে। কানে ফোন গুজে ভাবনায় তলিয়ে যাচ্ছে বারংবার। আমার কোন ঝড় এসে ঝরা পাতাকে নিয়ে যাবে ওর থেকে? এই ঝরা পাতা, কি হয়েছে তোমার? এত রাতে ফোন কোথায় পেলে? কাঁদছো কেন তুমি? ও পাশ থেকে শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। হিচকি তুলছে মেয়েটা। আলগোছে বুকে হাত বুলালো রনি। এতটা অস্থির কেন মন? আমি মামা বাড়িতে এসেছি। অর্থি আপুর ফোন থেকে কল করছি। আচ্ছা, তবে কাঁদছো কেন? আব্বু আমার বিয়ে ঠিক করে নিয়েছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রনি। বিয়ে ঠিক করেছে মানে? আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো এসব? কাল রাত্রে আব্বু বলল আমাকে নিয়ে মামা বাড়ি যাবে। আমি স্বাভাবিকভাবেই আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম ঘটা করে আয়োজন হচ্ছে। কেমন যেন লাগছে বিষয়টা। সন্ধ্যাতে পাত্রপক্ষ এসেছিল ডেট ফাইনাল করতে। আমি বুঝতে পারছি না কি করব। আমি মরে যাব রনি, একদমই মরে যাব। ছেলেটা কিছু বুঝতে পারছে না। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তবে কি ঝরা পাতা ঝরে যাবে রনি নামক গাছ থেকে? ওদের কথার মাঝে অর্থী ঝরাকে বলল, ঝরা, তাড়াতাড়ি কর, কেউ এসে পড়লে কলহ উঠে যাবে।
ঝরা অর্থিকে বলল। আর একটু অর্থি আপু। রনি কি বলবে ঠিক বুঝে উঠল না। রনি চুপ করে আছে তা দেখে ঝরা দীর্ঘশ্বাস টেনে বলল। আমাদের সমাপ্তি হতে চলেছে। ঝরার কথা শুনে রনি ভয় পাইয়ে যায়। বুকের ভিতরে ভয় নিয়ে ঝরাকে বলে। ঝরা পাতা, কেন এসব বলতেছো? ভাগ্যকে মেনে নিতেই হবে রনি। কথা শেষ করেই কল কেটে দিল ঝরা। দু চোখের কোণ বেয়ে বিরতহীন সলিল নেমে যাচ্ছে। রুমে এসে মেয়েটাকে জড়িয়ে ধরল অর্থি। ঝরা এবার শব্দ করে কেঁদে উঠল। অর্থি সান্ত্বনার কণ্ঠে বলল। কিছু হবে না, তুই ওই ছেলের সাথে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। নানান ছল ছাতুরি করে বের হলো ঝরা। উদ্দেশ্য ওই ছেলের সাথে দেখা করা। রনিকে কল করে সব বুঝিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই রনি এসে পড়বে। তবে প্রচণ্ড ভয় হচ্ছে অর্থির। ভালোবাসা হারানোর যন্ত্রণা অনুভব করতে পারে মেয়েটা, তাই হয়তো ঝরাকে সঙ্গ দিচ্ছে। অদূরে নীল রঙের শার্ট পরিহিত একটি ছেলেকে দেখতে পেল অর্থি। ঝরার হাতটা খামচে ধরে বলল। এসে গেছে। নীল শার্ট পরা ছেলের নাম সিয়াম, যার সাথে ঝরার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু রিনা এখনো আসেনি। চিন্তাগ্রস্ত হয় ঝরা। রনির নাম্বারে কল করে, তবে রনির খবর নেই। ফোন বেজে চলেছে, তবে রিসিভ হচ্ছে না। প্রচণ্ড টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে ওর। সিয়াম এসে হাত বাড়িয়ে বলল। হাই। কোনো কথা বলল না ঝরা। অর্থি পরিস্থিতি সামলাতে দু একটা কথা বলল। ঝরা ফোন দিয়েই চলেছে, কিন্তু রনির কোনো নামগন্ধ নেই। ঝরার অবস্থা দেখে সিয়ামের কেমন যেন সন্দেহ লাগছে। অর্থির দিকে তাকিয়ে বলল। আপু, ঝড়ার কোনো সমস্যা? অর্থি কি বলবে বুঝে উঠল না। চশমাটা ঠিক করে তাকালো ঝরা। প্রচণ্ড রাগে ফটফট করে বলল। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। আপনি নিশ্চয়ই চাইবেন না বিয়ের পর আপনার স্ত্রী অন্য ছেলেকে ভালোবেসে যাক। তো প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করুন, আমি কৃতার্থ হব। সিয়াম ঠাই দাঁড়িয়ে। মেয়েটার খোলা চুলগুলো উড়ছে। অন্যদিকে ফিরে আবারও কল করতে লাগলো ঝরা। অর্থে দীর্ঘশ্বাস ফেলল, বলল। ভাইয়া, আমি জানি না ওদের দুজনের ভবিষ্যৎ কি, তবে ভালোবাসার মানুষদের আলাদা করে সংসার হয় না, সারা জীবন জ্বলতে হয়। আপনি ব্যাংকের একজন বড় কর্মকর্তা, চতুর মানুষও বটে, আশা করি বুঝতে পারবেন। ঝরা আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে ফোনটা চেপে রইল। নিজের ফোন হলে নিশ্চয়ই এটা এতক্ষণে রাস্তায় কয়েক টুকরো হয়ে পড়ে থাকতো অনাদরে। অর্থে কিছু মুহূর্ত সিয়ামের সাথে কথা বলে হাঁটা লাগালো। কি নিষ্ঠুর এই পৃথিবী, নাকি নিষ্ঠুর এই দুনিয়ার মানুষ। হাঁটুতে মুখ গুজে বসেছিল ঝরা। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো অর্থি। দ্রুত দরজা নক করে ফোন বাড়িয়ে বলল। রিনা কল করেছে। এক পলক তাকালো ঝরা। নিরুত্তর বসে রইল। অর্থি আবারও বলল। কথা বল। ঝরা রেগে আছে রনির উপর, তাই সে ফোনটা ধরছে না। ঝরা অর্থিকে বলল। কেন এখন ফোন করছে? আরে হেয়ালি করছিস কেন? এই তার ভালোবাসা? বোন, কথাটা শোন, তারপর না হয় আলোচনা করিস কোনটা কতটুকু। তাচ্ছিল্য হাসলো ঝরা। নেহাতি ছেলেটাকে ছাড়া নিঃশ্বাস ভারী হয়ে যায়, না হলে কখনোই ফোনটা নিত না। ফোনটা কানে গুজে রইল কয়েক মুহূর্ত। ও পাশ থেকে কয়েক ফালি দীর্ঘশ্বাস ফেলে রনি বলল। সরি বউ, আসলে আমি। কথা শেষ করতে পারেনি রনি। তার পূর্বেই দাঁত কিরমির করে ঝরা বলল। বউ? কে তোমার বউ? বিয়ে হয়েছে আমাদের, আর না হবে। একজন পাগলের মতো আর্তনাদ করবে, আরেকজন কলও রিসিভ করবে না, তাহলে সম্পর্ক টিকবে মনে হয় তোমার? ঝরা পাতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? জানি না বিয়েটা ভাঙবে কিনা, তবে শুনে রাখো রনি, তুমি যতটা ভালোবাসা দেখাতে চাও তার এক অংশ ভালোবাসা নেই তোমার মাঝে। কল কেটে বিছানায় গায়ে লিয়ে দিল ঝরা। আরেকটা নির্ঘুম রাত্রি কাটাবে মেয়েটা। এত বিতৃষ্ণা আর দহন কেন ভালোবাসায়? মানুষ কেন প্রেমে পড়ে? কেনই বা মনকে আটকে রাখতে পারে না? ভালোবাসলে এইভাবে কষ্ট পেতে হয়। 6 দিন পর বাসায় ফিরল ঝরা। জানা নেই কি হয়েছে এই 6 দিনে। বিয়েটা হবে নাকি হবে না কিছুই জানে না। তবে বোন ঝুমের স্থির নয়ন আর চোয়াল শক্ত হওয়াটা অনেক কিছুই বুঝিয়ে দিল। তবুও ঝরা কিছু বলল না। লাগেজ নিয়ে নিজের রুমে পদার্পণ করলো। ফ্রেশ হয়ে আসতেই ঝুম বলল। একটা সামান্য ছেলের জন্য সবাইকে অপমান করালি? কি বলছো বুঝলাম না। সিয়ামের সাথে দেখা করে কি বলেছিস তুই? যা বলার তাই বলেছি। পাগল হয়ে গেছিস তুই? একটা
লাফাঙ্গা ছেলের জন্য নিজের ব্রাইট ফিউচারকে তাচ্ছিল্য করছিস? ঝুম থেকে নিজেকে ছাড়িয়ে মোলায়েমভাবে বেডে বসলো ছড়া। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তোমাদের কাছে ব্রাইট ফিউচার মানে টাকা, আর টাকা দিয়ে জিনিসপত্র নয় বরং সুখও কিনে নাও। তবে আমি এমনটা নই, আর না এমন ধারণা আমার। বড্ড বেশি কথা বলছিস তাই না? প্রেমে অন্ধ হয়ে গেছিস। কি জানি কোন জাদু করেছে ওই ছেলেটা। আপু, এখন যাও, আমি ঘুমাবো। ঝড়ার শান্ত কণ্ঠে যেন জ্বলন্ত আগুনের মতো জ্বলে ওঠে ঝুম। তবে কোন ভাষা ব্যবহার করবে অনুভব হলো না। রাগে দুঃখে গজগজ করে বেরিয়ে যায়। আকাশের পানে তাকিয়ে আছে রনি। বেডে পড়ে আছে তার নানা রব্বানির রুগ্ন দেহ। কিছু সময় অতিবাহিত হলেই খ্যাক খ্যাক করে কেসে ওঠেন রব্বানি। রনি এগিয়ে এসে পানি দেয়। পিঠে হাত বুলিয়ে বলল, ঠিক আছেন নানা? রনির নানা বলে, ভাই। রব্বানির বেডে গা এলিয়ে দেন। আজ 7 দিন ধরে হসপিটালে পড়ে আছেন তিনি। এই কয়েকদিনে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করেনি রনি। হসপিটালে ঘুম হয় না ওর, তাছাড়া মুখে খাবারও তুলতে পারে না। হতাশা এসে আঁকড়ে ধরে ওকে। শব্দহীন পায়ে করিডোর দিয়ে গিয়ে গেল ব্যালকনিতে। আকাশের চাঁদ নেই, মেঘের আস্তরণে লুকিয়ে আছে বোধ হয়, অথবা অভিমান করে আছে। ঝরা পাতা না হয় ওর উপর অভিমান করেছে, তবে চাঁদ তার উপর অভিমান করেছে। চাঁদেরও বুঝি অভিমান করার মতো প্রিয় কেউ আছে? মানুষ কি করে এত অভিমান করতে পারে তা জানা নেই রনির। ভার্সিটির কাছে গিয়ে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছিল। যখন ঝড়া এলো তখন বুকটায় একরাশ সমীরণ এসে ধরা দিল। তবে এর স্থায়িত্বকাল ছিল খুবই অল্প। ছেলেটাকে উপেক্ষা করে চলে যায় ঝড়া। ঠায় দাঁড়িয়ে থাকে রনি। ঘন্টা 2 অপেক্ষার পর যখন বের হলো তখন মেয়েটার সাথে কথা বলতে যেতেই তাচ্ছিল্য করে বলল, কথা দিয়ে কথা রাখার ক্ষমতা নেই যার, তার সাথে যাই হোক ভালোবাসা হয় না। কিছুটা কষ্ট পেলেও এক্সপ্লেইন করার সুযোগ হয়নি ওর। লম্বা লম্বা কদম ফেলে চলে যায় ঝড়া। পরিবেশটা ভারী হয়ে গেছে কেমন। অগোছালো পায়ে হাঁটতে লাগলো রনি। অনার্স 3য় বর্ষের ছাত্র। পড়াশোনায় মোটামুটি ভালোই, তবে চাকরির বাজারে টিকে থাকা বড্ড কষ্টকর। এই অলিতে গলিতে ঘুরেও চাকরির সন্ধান মেলেনি। একরাশ হতাশা নিয়ে নদীর পাড়ে এসে পা ডুবিয়ে দিল। পাশ থেকে কচুরি পানা ভেসে যাচ্ছে। কি সুন্দর মনকাড়া রং। ভেতরটা ভালো লাগায় ছেয়ে গেল। ঠোঁটের কোণটা সামান্য প্রসারিত করে বলল, সব সুন্দরের মাঝেও আমি এক অসহ্যকর প্রাণী, যার ক্ষমতা নেই প্রেমিকার হাত ধরার। চাকরি হবে একদিন, আমিও হয়তো অনেক টাকা উপার্জন করব, কিন্তু তখন আমি আমার অভিমানী ঝরাপাতাকে হারিয়ে ফেলব। কি মর্মান্তিক অনুভূতি! হাজার খানেক অভিমানের মাঝেও অন্তরে থাকা অনুভূতিগুলো স্বচ্ছ আর তরতাজা। চোখ বন্ধ করলেই একে অপরের মুখখানি দেখতে পাই। এত জীবন্ত সে দৃশ্য, মনে হয় একটু ছুঁয়ে দিতে। কিন্তু দূরত্বে থাকা সম্পর্কগুলো অপেক্ষায় বৃদ্ধ হয়। পূর্ণতা মেলার সম্ভাবনা খুবই কম। বহুদিন পর পুরনো রেডিওটা অন করলো ঝড়া। কিছুটা সমস্যা হচ্ছে, যার দরুন গ্যার গ্যার শব্দ হচ্ছে। তবুও সেটা চালিয়ে চোখ দুটো বন্ধ করলো। গানের সুরটা কেমন আত্মা কাঁপানোর মতোই, তবে জীবন্ত এক গান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার তুমি বেচতে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এবার তুমি বেচতে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিংয়েই ওরা 1100 দিবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা শুনছো না? এটা কি 244139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12টা রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না আর কিছুতেই হারাতে। রেডিও বন্ধ করে দিল ঝড়া। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ল। এই পাশ ওপাশ করছে বারবার। এত কষ্ট হচ্ছে কেন ওর?
নিজেকে কেন বেলা বোস মনে হচ্ছে, অন্তর্কোণে কেন জ্বালা অনুভব হচ্ছে। রনির সাথে কি বিচ্ছেদ ঘটে যাবে ওর? কি করে থাকবে ও? মরে যাবে, একদমই মরেই যাবে। বহুদিন পর ছড়াকে অনলাইন দেখে আটকে উঠল রনি। চোখ দুটো কেমন ঝলঝল করছে। ডান হাতের তর্জনীতে চোখ মুছে সোজা মেসেজ পাঠালো। কয়েক সেকেন্ড পর ছড়ার উত্তর এলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। ফোন কোথায় পেলে? ফোন দিয়ে দিছে। ও। কয়েক মুহূর্ত নীরবতা চলল, তারপর ঝড়ার মেসেজ এলো। রনি, এখন থেকে আমরা কথা বলবো না আর। মানে? দেখো, আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না, তাই সরে আসাই ভালো। শেষে আমাদের ভালোবাসা পরাস্ত হবেই, তার থেকে ভালো আগে থেকেই সরে আসা। আমার সাথে মজা করছো তুমি? মজা নয়, সত্যি। যখন খুব বেশি কষ্ট হবে, থাকতে পারবো না একদমই, ঠিক তখনই মেসেজ দিব। এইভাবেই একদিন কষ্ট কমে যাবে। ঝড়া অফলাইন। রনি দু চোখে হতাশা এসে ভর করেছে। শুকনো দুটো ঢোক গিলে জানালা দিয়ে দৃষ্টি নামিয়ে দিল। কিছুতেই চোখ দুটো থামছে না। এত আবেগ কেন ওর মাঝে? সিনেমার মতো পাগল প্রেমিক কেন হতে হবে ওকে? কেন পারছে না প্রেম ভালোবাসা সাইডে ফেলে এগিয়ে যেতে? মেঘলা আকাশ, তার মাঝে উকি ঝুঁকি দিয়ে কোনো মতে টিকে আছে চাঁদ। এক ফালি দীপ্তি এসে চাঁদটাকে রাঙিয়ে গেছে কেমন। সে আলোতেই পৃথিবীর ঘন কালো আধার কিছুটা ম্লান হয়েছে বটে, তবে চাঁদের কোনো নিজস্ব আলো নেই, অন্য কিছুর উপর ভর করে আছে। তবুও সকলে কত ভালোবাসে চাঁদকে। আর ঝরা তো অবহেলায় অনাদরে থাকা ঝরা পাতার মতোই। কেউ ভালোবাসে না ওকে, কেউ না। চাঁদকে দেখে প্রচণ্ড হিংসে হচ্ছে ওর। চাঁদের কলঙ্ক থাকা সত্ত্বেও চাঁদ স্নিগ্ধ, তাহলে ও কেন অসহায়? সিয়াম কল করেছে। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে হলেও উপায় নেই। কানে গুজে দিয়ে বলল, হ্যালো। কিছুটা সময় হবে জরা? বলুন। কি করছো? কিছুই না। খেয়েছো? হুম। ভার্সিটি গিয়েছিলে আজ? না। ভার্সিটি কবে যাবে? জানি না। নিরুত্তর সিয়াম। কোনো যন্ত্র মানবীর সাথে কথা বলে মন বুঝি তৃপ্ত হয়? দুটো দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। ঝরা বিছানায় ফেলে দিল যন্ত্রটি। কেউ কল করে মরে গেলেও আর কল রিসিভ করবে না ও। নির্ঘুম রাত্রি যাপনে অভ্যস্ত ঝরা। সকাল সকাল ঝরার দরজায় ঠক ঠক আওয়াজে মুখটা বাঁকিয়ে নিল মেয়েটি। স্থির কণ্ঠে ওপাশ থেকে ঝুম বলল, দরজা খুলো ঝরা। ঝরা বিরক্তি নিয়ে ঝুমকে বলে, একটু পরে। কেন? এমনি। এখনই খুলব। কথা বলতে ইচ্ছে করছে না ওর, তাই স্থির পায়ে দরজা খুলে দিল। ঝুম বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তো কেমন করে তাকাতে বলছিস আমায়? শোন, একটু পর সিয়াম আসবে, ওর সাথে গিয়ে শপিং কমপ্লিট করে আসবি। এমনটা কেন করলে আপু? কেমন করলাম আবার? দুটো ভালোবাসাকে আলাদা করে কি লাভ তোমার? দেখ ঝরা, আমি তোর বড় বোন, নিশ্চয় তোর কোনো ক্ষতি চাই না। তাচ্ছিল্য হাসলো ঝরা। চোখের নিচে পানি শুকিয়ে আছে। টেবিল থেকে চিরুনি নিয়ে চুল বাঁধতে লাগলো। হাত খোপা করে এসে বলল, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে আপু, সে তোমাকে ধোকা দিয়েছে, সেই কারণে আমাদের আলাদা করে দিচ্ছ? ঝরা। প্রচণ্ড জোরে কথাটা বলল ঝুম। চোখ দুটো লাল হয়ে আছে। সেদিকে তোয়াক্কা না করে এগিয়ে গেল মেয়েটি। প্রতারণা হয়ে খাঁটি ভালোবাসাকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগে যে তার মুখ দর্শন করার ইচ্ছে নেই ওর। এই দুনিয়ার কিছু সস্তা প্রেমিক প্রেমিকার জন্য খাঁটি ভালোবাসাগুলো পিছিয়ে যাচ্ছে। অদ্ভুত নিয়ম, তাই না? সিয়ামের সাথে শপিংয়ে এসেছে ঝরা, তবে ভেতর থেকে কোনো আনন্দ উল্লাস নেই। থাকবে বা কি করে? পাশে যে প্রিয় মানুষটি নেই। ঝরাকে হাসানোর চেষ্টায় মেতে আছে সিয়াম, তবে কোনোভাবেই কোনো ফল পাচ্ছে না। হালকা কিছু শপিং করে সিয়াম বলল, ফুড কার্টে যাবো নাকি আইসক্রিম পার্লার? আইসক্রিম পার্লার। আচ্ছা আসো। সিয়ামের পিছু পিছু হাঁটতে লাগলো ঝরা। কোনো কিছুই ভালো লাগছে না, তবে নিরুপায়ও। এক পা দু পা করে এগিয়ে গেল মেয়েটি। বারবার চশমাটা নিচে নেমে আসছে, যার ফলে বিরক্ত ও। সেটা লক্ষ্য হতেই সিয়াম চশমাটা ঠিক করে দিল। প্রচণ্ড বাজে অনুভূতি এসে ধরা দিল ওকে। তবুও ভদ্রতার খাতিরে মলিন হাসল মেয়েটি। তবে সব থেকে খারাপ লাগলো তখন, যখন সিয়াম ওর হাত ধরে নিয়ে যেতে লাগলো। ইচ্ছে করছিল সিয়ামের হাতটা ভেঙে দিতে, তবে সেই সাহস বা পরিস্থিতি কোনোটাই নেই ওর। আইসক্রিম পার্লারে এসে আইসক্রিম অর্ডার করলো সিয়াম। ওয়েটার
আইসক্রিম দিয়ে যাওয়ার পরও আইসক্রিমের দিকে তাকালো না ঝরা। ওর মন জ্ঞান সব অন্য কোথাও। চোখের সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে সিয়াম বলল, এই যে কানি, খাচ্ছ না কেন? কানি কথাটা শোনা মাত্র অন্তর্কণে ঝটকা লাগলো। না চাইতেও ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। কিছু স্মৃতি মনে পড়ে যাওয়াতে খিলখিল করে হাসতে লাগলো ঝরা। সাথে যোগ হলো সিয়ামও। কাচের দেয়ালের বাইরে থেকে সেটা এক দৃষ্টিতে তাকিয়ে দেখল রনি। হঠাৎ ঝরার চোখে চোখাচোখি হতেই কুরপুরের নেই হাসিটা মিলিয়ে গেল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল মেয়েটির। তবে সেটা দেখতে পেল না রনি, কারণ তার পূর্বেই হাঁটা লাগিয়েছে সে। ভালোবাসাগুলো এমন হয় কেন? ভালোবাসার আরেক নাম বুঝি যন্ত্রণা। মাস 3 হলো যোগাযোগ নেই রনির সাথে। ফোন আছে, মনও টানে, তবে সুযোগ নেই। সোশ্যাল মিডিয়া সহ সিম কার্ড নট রিচেবল বলছে। ঝরা চোখের পানি ফেলল শুধু। সিয়ামের সাথে বিয়ের তারিখ বদলে গেছে। কোনো বিশেষ কারণে ছেলেটা বিদেশ যাত্রী হয়েছে। ঝরার অবশ্য মাথা ব্যথা নেই। মন প্রাণ থেকে তো একটাই চাওয়া, বিয়েটা যেন না হয়। এত চোখের পানি ফেলেও কোনো কাজ হলো না। এবার যেন ওকে বিদায় করেই ছাড়বেন সকলে। তাচ্ছিল্যের রেখা ফুটল অধরে। মিয়মান আলোতে চোখে থাকা পানি মুক্ত হয়ে ঝরছে। রাত্রি যত গভীর হয়, ব্যথা তত সুচালো হয়ে বুকে বিঁধে। পাশেই বেঘরে ঘুমাচ্ছে ঝুম। ইচ্ছে করছে মেয়েটার গলা টিপে দিতে। শুধুমাত্র ঝুমের জন্য ওদের ভালোবাসাকে আলাদা হতে হচ্ছে। একটা ভুল প্রেমের জন্য আলাদা হলো দুটো হৃদয়। বড্ড আফসোস হয় ঝরার। ইচ্ছে হয় সব ছেড়ে দিয়ে ঝরে যেতে, তবে ঝরে যাওয়া ওর কপালে নেই বোধ হয়। কি রে, ঘুমোচ্ছিস না কেন? ঝুমের কটাক্ষ করে কথা বলা এক বিন্দুও সহ্য হলো না ঝরার। কয়েকটা কড়া কথা বলার জন্য প্রস্তুত হলো, তবে কি মনে করে যেন বলল না। হয়তো বুঝে গেছে এদের বলে লাভ নেই আর। গুটি গুটি পায়ে ঝুমের পাশে এসে ঘুমিয়ে পড়ল। চোখের পাতা বন্ধ করতেই চোখ ফেটে ব্যথা করতে লাগলো। তবু ব্যথা লাঘব হলো না। প্রথম বর্ষের পরীক্ষা চলছে। মোটামুটি পরীক্ষা হচ্ছে ঝরার। পড়াশোনাতে মন নেই একদমই। ভেতর থেকে ভেঙে গেছে কিনা। পরীক্ষা দিয়ে বের হতেই বান্ধবীরা বলল, চল ফুচকায় আড্ডা দেওয়া যাক। তোরা যা, আমি যাব না। ঝোরা প্লিজ, দোস্ত আয় না। আমার ভালো লাগছে না, তোরা যায়, এনজয় ইয়োর টাইম। মলিন হাসিটা আরেকটু প্রশস্ত করে সবাইকে বিদায় জানালো ঝরা। সিয়ামের কল এসেছিল প্রভাতে। খুব তাড়াতাড়ি দেশে ফিরবে জানিয়েছে। কথাটা শুনেই ঝরার বুকে শূন্যতা অনুভব হলো। তবে মুখ বুঝে সব সহ্য করে নিতে হলো। অশান্তিতে ভরপুর সময়টা এত ব্যথার তা 1 বছর আগেও অনুভব হয়নি। বাসায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল ঝুম। দ্রুত গিয়ে সোফাতে বসলো। একটা ভিডিও দেখছে। ওকে দিয়ে সেটা দেখলো ঝরা। ঝুম আফসোসের কণ্ঠে বলল, ইস, কি একটা অবস্থা। এত সুন্দর জুটিকে মেনে নিচ্ছে না পরিবার। ঝুমের কণ্ঠ শুনে হেসে ফেলল ঝরা। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল ঝুম, হাসছিস কেন? হাসার কথা বলছো তাই হাসছি। আশ্চর্য হচ্ছি আমি। স্বাভাবিক। ধ্যান জ্ঞান সব লোপ পেয়েছে কিনা। টিকটকের 2 প্রেমিক প্রেমিকা যুগলের বিচ্ছেদ কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। ক্যাপশনে লম্বা করে আফসোস টানা, অথচ নিজ হাতে বোনের ভালোবাসা মাটিতে পুঁতে দিচ্ছ। ঝরা স্বাভাবিক। কণ্ঠটা প্রচণ্ড অস্বাভাবিক শোনালো। টেবিল থেকে পানি নিয়ে চলে গেল। ঝুম কয়েক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখ মুখ কেমন যেন ভাষাহীন আর নির্বিকার। ছন্ন ছাড়া অনুভূতি খেলছে হৃৎপিণ্ড। রনির কলটা দেখেই ঝরার চোখ ভিজে গেল। ও পাশ থেকে শান্ত তবে অতীব গম্ভীর কণ্ঠ শুনতে পেল ঝরা। ভালো যাচ্ছে সময়কাল? গলায় শব্দ আটকে আসছে ঝরার। কোনো মতে উত্তর করল মেয়েটি। রনি অভিযোগ করল না, অভিমানও করল না। শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, চাকরিটা হলো না এবারও। গত কয়েক মাসে রাস্তার অলিগলিতে পাগলা কুকুরের মতো ঘুরেছি। সব স্থানে সাপোর্ট আর টাকা চাই, যা আমার নেই। আজ বুঝতে পারলাম টাকা আর একটা চাকরি জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। রনি, আমরা এত অসহায় কেন? দুজনেই নিশ্চুপ বসে রইল। চোখের সামনে একটাই আকাশ, একটাই পৃথিবী। সেই এক স্থানে থেকেও দুজনের মাঝে বহু দূরত্ব। এত ব্যথা, এত কষ্ট কেন প্রেমে? কেউ সুখে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আর কেউ দুঃখে কথা বলে। তবে রনি আর ঝরা দ্বিতীয়টা। তথা দুঃখে সারা রাত কথা বলল। ফোন চার্জে রেখে নিঃশ্বাসগুলো গুনতে লাগলো। হয়তো এমন সুযোগ আর হবে না কখনো।
একটা আবদার করব, রাখবে? আকুতি ভরা কণ্ঠ রনির। ঝড়া এবার ঠিকঠাক হয়ে বসলো, কানের কাছে ফোন নিয়ে নাক টেনে বলল, বলো। একটু ভিডিও কল দিবে? অনেক ইচ্ছে করছে দেখতে, কতদিন হলো দেখি না। নিরুত্তর ছড়া। নীরবতা যেন অন্ধকারের মতো ঝাপটে ধরেছে ওকে। সব কিছুই যেন প্রাণহীন, স্থবির। আবারও আকুতি করলো রনি। ঝড়া এবার উত্তর করলো। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। ঝড়ার নিষ্প্রাণ চোখ দুটো ছলছল করে উঠল। চশমার ফাঁকেও সেই মুক্ত দানা অশ্রুকণা লক্ষ্য হলো ছেলেটার। ঝড়ার ছলছল চোখের দিকে তাকিয়ে অবিলম্বে 4 লাইন ছন্দ এঁকে ফেলল। ঝড়ার চোখের দিকে ইশারা করে বোঝালো চোখ মুছতে। চোখ মুছল না ঝড়া, শুধুই তাকিয়ে রইল এক দৃষ্টিতে। রনি বলল, শোনো জল ছলো ছলো কাজল, চোখের কন্যা সর্বনাশী, আমি তোমার ওই চোখে আমার সর্বনাশ দেখেছি। ভোরের আলো চোখে মুখে লাগতেই চোখ দুটি স্থির করে তাকালো ঝড়া। চোখের জল শুকিয়ে গেছে গালেই। মাত্রই ভোর হয়েছে। ঘড়ির কাঁটায় তাকিয়ে বুঝল ফজরের আজান পড়েছে, কিছু সময় হলো। চশমাটা মুছে নিয়ে চোখে পড়ে নিল। একরাশ হতাশা নিয়ে এগিয়ে গেল উজু করতে। নামাজ শেষ করে বের হলো বাগানে। ভালোই লাগছে সকালটা, তবে কেমন এলোমেলো স্তব্ধ পরিবেশ। গাছের কচি পাতাগুলো নেতিয়ে গেছে, তারাও বোধহয় ঝরে যাবে অভিমান হয়ে। হাসলো ঝড়া। অভিমানটা প্রচুর, সবার প্রতি অভিমান জমেছে ওর। পরিবার, পরিজন আর প্রেমিক পুরুষ রনি। হবে নাই বা কেন? রনি কি পারত না একবার বলতে, চলো পালিয়ে যাই? যদিও ঝড়া সম্মতি জানাতো না, তবে পারত তা একবার বলতে। কাল সারা রাত অপেক্ষা করেছিল, আবেগ থেকে হলেও রনি একবার বলুক, ঝড়া চলো পালিয়ে যাই। কিন্তু রনি এমনটা বলেনি। হয়তো বাস্তব সত্য মেনে নিতে শিখেছে। ফ্রেশ হয়ে আসতেই হামিনার আগমন। বরাবরই ছেলেকে না খাইয়ে খাবার মুখে তুলেন না তিনি। আজকাল খাবার খাওয়া যেন বিষের মতো লাগে রনির কাছে। শুধুমাত্র হামিনার মুখ চেয়ে খাবার মুখে তুলে, কখনো বা অগোছরে ফেলে দেয় খাবার। যদিও সবটা বুঝতে পারেন হামিনা, তবে এমন আচরণ করেন যেন কিছুই দেখেননি তিনি। এসব দেখে রনির খারাপ লাগে, প্রচণ্ড মায়া হয়। মাঝে মাঝে ইচ্ছে হয় নেশা করতে, তবে সিগারেটের নেশা ব্যতীত আর কোনো নেশা ওকে টানে না। সিগারেট নিয়েও ঝড়ার অভিযোগ ছিল প্রচুর। রনি অবশ্য চেষ্টা করত, তবে পারত না। আর কতদিন এমন করবি বাবা? আমি ঠিক আছি মা। কোথায় ঠিক আছিস? দেখ কেমন শুকিয়ে গেছিস, জামা ঢিলে হয়ে গেছে। সত্যিই শুকিয়ে গেছে রনি, আর শীতে শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে স্পষ্ট। রনি মিথ্যে কথার ঝুলি নিয়ে বসলো। মাকে নানাভাবে বোঝানোর চেষ্টা চালালো, তবে কোনোটাই মানলেন না হামিনা। শেষে কাঁদতে কাঁদতে চলে গেলেন কক্ষের বাইরে। রনি হতাশার নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল জানালায়। খুব সম্ভবত কিছুদিন পরই বসন্ত। গাছের বৃদ্ধ পাতাগুলো ঝরতে শুরু করেছে। এমন অবস্থায় নিজেকে বৃদ্ধ পাতা বলেই মনে হলো। হয়তো ঝরা পাতা ঝরবে না, তবে রনি ঝরে যাবে ঠিকই। শুষ্ক ঠোঁটটা ভিজিয়ে নিল রনি। আকাশের পানে তাকিয়ে কিছু বাক্য উচ্চারণ করল। হয়তো অভিযোগ আর অভিমানের সমন্বয় করেই অবিনশ্বরের কাছে বার্তা উপস্থাপন করে চলেছে। প্রতিটা বিচ্ছেদই বাজে হয়। ঝড়া আর রনির বিচ্ছেদও তদ্রূপ বাজে। নানা ছুতোর সাহায্যে সবাইকে ফাঁকি দিয়ে এসেছে শেষবারের মতো প্রিয় মুখটা দর্শনে। এই শেষ দর্শনের লোভ সামলাতে পারেনি ঝড়া অথবা রনি। এসে আবেগে অশ্রু বিসর্জন দিচ্ছে মেয়েটা। রনি অসহায়, হতবাক, নিরুত্তর। চোখ দুটো স্থির, নিবদ্ধ, অদূরে নদীর তীরে। ইচ্ছে করছে নদীর বুকে ভেসে যেতে, তবে এ কার্য কোনো মতেই করবে না ও। মন মস্তিষ্কের বিরুদ্ধে চলতে গিয়ে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে ওকে, যার দরুন বারবার পরিকল্পনায় ব্যাঘাত ঘটছে। ঝড়া কেবলই কোমল কণ্ঠে হাহাকার করে বলল, কেমনে থাকবো আমি? বুকের ভেতরটা কাঁচির সাহায্যে কেউ যেন ছিন্ন ভিন্ন করে যাচ্ছে। রনির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অবলীলভাবে। সামান্য ঠান্ডা হাওয়াতেও যেন দাঁত শিরশির করে উঠল। ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে আবার নিভে গেল। শরীর সামান্য নিশ্চল হয়ে পড়েছে। হাতের কবজিতে শক্তি নেই একটু। মনে হচ্ছে সব থেকে অসহায় প্রাণী। রনির বুকে মাথা রেখে বেশ কিছু সময় কাঁদতে লাগলো ঝড়া। এই পৃথিবীর উপর ভীষণ অভিমান জমেছে। কেবলই প্রশ্ন জাগে, কেন রনির সাথে বিচ্ছেদ ঘটবে?
কেন সিয়ামকে বিয়ে করতে হবে? সব এতটা মূল্যহীন? পালিয়ে যাব রনি। হাজার খানেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মূল্যবান শব্দটি উচ্চারণ করলো ঝরা। তবে রনি কোনো উত্তর করল না। ঝরা আবার প্রশ্ন ছুড়ল। পালিয়ে যাবে না রনি? আফসোস করবে তুমি। রনি, মনে আছে রিলেশনের শুরুতে কি বলেছিলে? পরিবারকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না, এতে নাকি আফসোস করতে হয়। পালিয়ে যাওয়ার কথা চিন্তা করলেও যেন নাকচ করে দেই। দু পা পিছিয়ে গেল মেয়েটি। বিস্ময় হয়ে কাটিয়ে দিল কয়েক মুহূর্ত। চোখের জল যখন গালে লেপটে যাওয়ার উপক্রম, ঠিক তখনই ঝরঝরে কেঁদে উঠল। রনির শার্ট খামচে ধরে অবিরত বলতে লাগলো, কেন কেন আমাকে সহ্য করতে হবে এই যন্ত্রণা? কেন আমাদের ভালোবাসা ঝরে যাবে ব্যথার সাগরে? আমি পারবো না থাকতে। প্লিজ রনি, কিছু করো। রনির চোখ দুখানা বিস্ময়ে ভরা। আকাশে তখনও কিছুটা আলো বিদ্যমান। থেকে থেকে জোনাক পোকারা ঝোপের কাছে উড়ে যাচ্ছে। অপরূপ সৌন্দর্য হারিয়ে যায় রনি। এত সুন্দর পৃথিবী। অধর কোণের হাসি রাঙা চাহনি ঝরার বুকে রক্তক্ষরণ করছে। ছেলেটা কি পাগল হয়ে গেল? সূর্য ডুবে গিয়ে পশ্চিম আকাশ তখন লাল হয়ে আছে। ব্যাগে থাকা মুঠোফোনটা বেজে চলেছে। সেই শব্দ কর্ণকুহর হতেই রনি ঘুরে তাকালো। চোখ মুখে সামান্য বিরক্তির ছাপ। ঝরার মাথায় হাত রেখে বলল, ভাগ্য আমাদের বিপরীতে। তুমি তো বলেছিলে সবটা মেনে নিতে। মেনে নিবে সব? নিতে হবে মেনে। আমরা অসহায়, বড়দের ভাষায় অসুস্থ কপত কপতি। কথাগুলো বলার সময় রনির মুখ থেকে যেন ব্যথা ঝরছিল। বাতাসে ভাসতে লাগলো সেই ব্যথার করুণ সুর। সামান্য আধার নামাতে কেমন বিদঘুটে আর অসহ্য শোনালো সেই শব্দ। ঝড়া স্তব্ধ পায়ে এগিয়ে গেল। রনির বুকে ঝাপটে পড়ে কিছু সময় কাঁদতে লাগলো। রনিও কাঁদছে। বিচ্ছেদের মতো যন্ত্রণা কিছুতে নেই। মেয়েটার চশমা ভাঙার আশঙ্কায় ছেড়ে দিল রনি। ঝড়ার প্রশ্নবিদ্ধ চাহনি দেখে বলল, গ্লাস ভেঙে যাবে? রসিকতা করছো? একদমই না। বরাবরই গ্লাস ভেঙে ফেলো তুমি। গত মাসে 3টে গ্লাস ভেঙেছ, খেয়াল আছে? খেয়াল করলো ঝড়া। মাস ভিত্তিক একটা করে চশমা ভেঙে ফেলেও। এটা ওর বদ অভ্যাস বটে। তবে গত মাসে কোন খেয়ালে যেন 3টে প্লাস ভেঙেছে। হতাশা এসে ভর করলো ঝড়াকে। রনি কিছুটা এগিয়ে এসে মেয়েটাকে ঝাপটে ধরল। ছেলেটার বুকের উষ্ণতায় কোমল বিড়াল ছানার মতো নিতিয়ে রইল। ঝড়ার চোখের পানি ছেলেটার বুকে এসে লাগছে। তাতে যেন আরো ভেঙে পড়ল ছেলেটি। হাজারো মানুষের মাঝে পৃথিবীর সব থেকে অসহায় লাগছে নিজেকে। রনি অনুভব করতে পারে কয়েক টুকরো কালো মেঘ এসে ওকে বেঁধে নিচ্ছে খুব শক্ত করে। প্রচণ্ড ব্যথায় চিৎকার করে আর্তনাদ করছে। তবে সে শব্দ পৃথিবীর কোনো প্রাণীই শুনতে পেল না। অগোছরে থেকে দুঃখ বিসর্জন দিতে হলো। এবার বিদায়ের পালা। চারপাশে কোনো প্রাকৃতিক আলো নেই। যা আছে তা সোডিয়ামের কৃত্রিম আলো। ঝড়ার মুঠোফোন এখনো বেজে চলেছে। রনি চোখ মুছে ওর থেকে ফোন নিয়ে কল রিসিভ করলো। হ্যাঁ ঝরা, কোথায় আছিস তুই? ফোন ধরছিলি না কেন? দেখ বোন, কোনো উল্টাপাল্টা চিন্তা করবি না। বাড়ি ফিরে আয়। কাল তোর গায়ে হলুদ, ভুলে যাস না। এটা আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। চিন্তা করবেন না আপু, আপনার বোন বাসায় পৌঁছে যাবে। হ্যালো, কে? ঝরা, ঝরা কোথায় আছিস? আমার পাশেই আছে। রাখছি আপু, ভালো থাকবেন। যন্ত্রটি মুষ্টিবদ্ধ করে কয়েকবার শ্বাস নিল রনি। চোখটা লাল হয়ে আছে। এই চোখ থেকে যেন গরম লাভা বের হচ্ছে। ঝড়ার হাতে ফোন তুলে দিয়ে শক্ত কণ্ঠে বলল, সোজা বাসায় যাবে? আমি তো বাসায় যেতে চাই না রনি। বাসায় যাওয়ার জন্য তো আসিনি। কথা বাড়িও না ঝরাপাতা। আর আজ থেকে আমাদের পথ আলাদা। আমি যাব না। যেতে হবে তোমায়। কেন যেতে হবে? এমন করছো কেন তুমি? বোঝার চেষ্টা করো ঝরা, তোমার আমার পথ দুর্গম। আমরা ভালো থাকবো না। ফিরে যাও তুমি, প্লিজ। রেহাই দাও। চশমার গ্লাসটা আবছা হয়ে গেছে। চোখের কার্নিশ বেয়ে নেমেছে অশ্রুধারা। গরম নোনা জলের ছোঁয়া যেন তিত্তির করে শরীরে সূচের মতো লাগে। সারা শরীর জেগে উঠল মুহূর্তেই। কোন রনিকে দেখছে সে? এই তো সম্পূর্ণ আলাদা একজন। তবে একে কি ভালোবেসেছিল ঝরা? ভুল মানুষের প্রেমে পড়ে নিজেকে সর্বহারা ভাবছে। রনির চাহনি নিচু হয়ে গেল। অনেকটা এগিয়ে গেছে ঝরা। ছেলেটার বুক চিরে নেমে এলো দীর্ঘশ্বাস।
ঝড়ার রাগ অভিমান শতভাগ যুক্তিসম্মত। চলে এলো ঝড়া। দলে দলে মেয়েরা হলুদের রঙের শাড়ি পরেছে, মুখে ভারী মেকআপের ছোঁয়া। এক একজন যেন হলুদ কুমারী। হাসি ঠাট্টাতে মেতে উঠেছে পুরো ভারী। বেশ লাগছে সবাইকে। তবে ঝুমের মন খারাপ। হয়তো ব্রণের প্রতি মায়া হয়েছে। ঝুম এসে ঝড়ার পাশে বসলো। ঝড়া শুধুই ঠোঁট দুটো প্রসারিত করলো। গলা দিয়ে কোনো শব্দ বের হতে পারল না। গলাটা শুকনো লাগছে। গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। গলাটা শুকনো লাগছে। পাশে থাকা জগ থেকে পানি ঢেলে নিয়ে কয়েক ঢোক পানি পান করলো। ঝুমের বার্তাটা কানে পৌঁছাতেই ঝড়া বলল, সব তো শেষ আপু। সবই বলেছিলে, একজন ভুল মানুষকে ভালোবেসেছি আমি। আই এম সরি বোন। আর তুমি সরি কেন বলছো? দোষ তো আমার, অপাত্রে কন্যাদান করেছি। সব কিছু চোখের সামনে হলেও বুঝতে পারিনি সেটা। হয়তো এটাই আমার ভাগ্য। ঝুম হেসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। খুব সুন্দর লাগছে মেয়েটাকে। চোখে থাকা গ্লাসের জন্য আরো বেশি মায়াবী লাগছে। একে একে হলুদ লাগাতে লাগলো সবাই। ঝরা নিষ্প্রাণ বাকহীন, যেন কলের পুতুল। ফটোগ্রাফাররা নানান ভঙ্গিমায় ছবি তুলে নিচ্ছে। ঝরার আগ্রহ নেই তেমন, শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। ভিড়ের মাঝে এক পুরুষালী হাতের স্পর্শ পেতেই চোখ দুটো কেঁপে উঠল। বিচলিত হয়ে খুঁজল মানুষটিকে, তবে কোথাও নেই সেই মানুষটি। ঝরার মন বলছে রনি এসেছে, আর এই স্পর্শ রনিরই ছিল। তবে কি ঝরাকে নিয়ে যেতে এসেছে রনি? একটা আশার আলো দেখতে পাচ্ছে মেয়েটি। হয়তো সেই আলোতে পরিপূর্ণ হবে ঝরা, অথবা ঝরে যাবে ঝরা পাতা হয়ে। আকাশটা বিস্তৃত লাল, থেকে থেকে কালো আবরণ জমে আছে। বোধহয় মেঘ করেছে। একটু পরেই ঘুরুম ঘুরুম আওয়াজ তুলে গগন তার ক্রন্দসী রূপ দেখাবে। মাথার উপর ফাইল তুলে দিয়ে হালকা পায়ে ছুটছে রনি। অফিসের মিটিংটা ভেস্তে যাবে নিশ্চিত। নতুন চাকরি, না জানি কি হয়। গাড়ি নেই শহরে। সবাই ঘরের ভেতর লেপ্টে আছে হয়তো। সমস্ত কিছু তোয়াক্কা করে এগিয়ে যাচ্ছে রনি। অফিসে পৌঁছাতে মিনিট 5 লেট হয়ে গেল। বস জানলে চাকরি যাবে। তবে ভেতরে প্রবেশ করে দেখলো বস আসেনি এখনো। স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজ করতে লাগলো। মাস্টার্স সম্পন্ন করার মাস 4 পরই এই চাকরিটা হয়ে যায়। কোনো রকম অনৈতিক পথ অবলম্বন করতে হয়নি ওকে। মেধা আর পরিশ্রমের ফল এই চাকরিটা। কম্পিউটারে চোখ রেখে কাজে মনোযোগী হলো রনি। 2 ঘন্টা পর ম্যানেজার এসে বললেন, রনি, তোমার আর্টিকেলটা স্যার খুব পছন্দ করেছে। সম্ভবত সামনের মাসেই তোমার চাকরিটা কনফার্ম করে দেবেন। উত্তেজনায় উজ্জ্বল হলো চোখ। বসা থেকে উঠে গিয়ে ম্যানেজারের সাথে হাত মেলালো। এত দ্রুত কনফার্ম হবে ধারণার বাইরে ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাজে মনোযোগ দিল। মনস্থির করলো এবার থেকে আরও বেশি পরিশ্রম করবেও। থালা ভর্তি মিষ্টি সাজিয়ে রেখেছেন হামিনা। এক সময় ছেলের প্রতি বিরক্ত হয়েছিলেন তিনিও। সকলের সাথে যোগ দিয়ে রনিকে তাচ্ছিল্য করেছিলেন। তবে আজ অনুভব করতে পারেন তিনি ভুল ছিলেন। সত্যি বলতে মানসিকভাবে ঠিক না থাকলে কোনো কাজই সঠিক হয় না। আর তখনকার রনি তো ছিল উন্মাদ। সেই দিনটার কথা এখনো মনে আছে হামিনার। কি বিভৎস সেই দৃশ্য। গায়ের প্রতিটা লোম খুব সজাগ হয়ে যায়। নিজেকে কিভাবে ক্ষতবিক্ষত করেছিল রনি। মা হয়েও তিনি কয়েক মুহূর্তে থমকে যান। ছেলেকে বাঁচানোর কথাই যেন ভুলে যান তিনি। ভাগ্যিস রনির বন্ধুরা ছিল, না হলে আজ 4 বছর হয়ে যেত ছেলেটার মৃত্যু সংবাদের। রনি বুঝতে পারে মায়ের ব্যথা। সেসব ভেবো না তো, ভাবলেই কষ্ট পাবে। আমি তো ঠিক আছি এখন। ছেলের পরিবর্তন ভালো লাগলো ওনার। বিষয়টা ধামাচাপা দিতে মিষ্টির থালা থেকে একটা মিষ্টি এগিয়ে দেন। রনির ঠোঁটের কোণে স্মিত হাসি। হামিনাকে জড়িয়ে ধরেই বলল, তোমার হাতের মিষ্টি মানেই অমৃত। মায়ের হাতের জিনিস তো, তাই। একদম। রনি বেশ তৃপ্তি করে মিষ্টি মুখে পুরল। মিষ্টির স্বাদ ভালো, তবে খেতে ইচ্ছে করছে না ওর। তাই একটা খেয়ে তাগাদা দিয়ে বলল, গোসল করবো মা, রাতে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। পার্টি? কোন পার্টি? ওই যে আমাদের বসের ভাগ্নের শোরুম ওপেনের পার্টি। কিসের শোরুম? মোবাইল ফোন। ও, তা সেখান থেকেই খেয়ে আসবি? পার্টিতে যেহেতু যাচ্ছি, তো সেখান থেকেই খেয়ে আসবো। হামিনা জামা কাপড় বের করে দিয়ে চলে গেলেন। রনি শাওয়ার নিতে গেল চটজলদি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, অথচ সকালবেলায় কি গরম আর বৃষ্টি ছিল। প্রকৃতি আজকাল ক্ষণে ক্ষণে নানা রূপ দেখাচ্ছে।
তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন ম্যানেজার রৌফ। লোকটার মোটা ভুঁড়ি দেখে বেশ হাসি পেল রনির। হাসি পাওয়ারই কথা, এই যে অনুষ্ঠান শুরু হলো না, অথচ রৌফ বিরিয়ানির প্যাকেট হাতে তুলে দিয়েছেন। কিছুক্ষণের মাঝেই সকলে শোরুমের দরজায় মিলিত হলো। মাইক হাতে নিয়ে নানান রকমের বক্তব্য প্রদান করা হচ্ছে। একঘেয়েমি রাখলো রনির, তাই কিছুটা দূরে এসে ফোনে নিমজ্জিত হলো। কোথা থেকে যেন একজন এসে পিঠ চাপড়ে দিল, চোখে মুখে সামান্য হাসি। রনি প্রথমে চিনতে না পারলেও পরে চিনতে পারল। হাত বাড়িয়ে দিয়ে বলল, কেমন আছেন সিয়াম সাহেব? এই তো বেশ ভালো। তো আপনার কি অবস্থা? আল্লাহ যেমন রেখেছেন। সম্ভবত কয়েক মাস আগে মাস্টার্স সম্পন্ন করেছেন, তাই এখন কি চাকরি খুঁজছেন? না, অলরেডি আমি জব করছি রহমান ইন্ডাস্ট্রির জুনিয়র অফিসার পদে। ওয়াও, এটা তো খুব ভালো খবর। উত্তর করল না রনি। সিয়াম আরও কিছু কথা বলল। ছেলেটা মিশুক আর বেশ ভালোও বটে, তবে রনির কাছে সিয়ামকে কাটার মতোই লাগছে। কিছুটা যেন আন্দাজ করল সিয়াম, তাই আর বেশি কথা বাড়ালো না। যাওয়ার পূর্বে বলল 2 দিন পর ওর মেয়ের প্রথম জন্মবার্ষিকী, রনি যেন আসে। চাপে পড়ে সম্মতি জানালো রনি। আড়ালে এসে চোখের জল মুছে নিল। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর, এত কান্না পাচ্ছে যে ইচ্ছে হলো রাস্তায় গিয়ে শুয়ে পড়তে, চিরতরে হারিয়ে যেতেই পৃথিবীর বুকে। 2 দিন পর ঘড়ির কাঁটা ডং ডং শব্দ তুলে জানান দিল সন্ধ্যা হয়ে গেছে। বেশ আলসেমিতে ধরেছে রনিকে। হামিনা এসে কিছু ছবি হাতে তুলে দিলেন। রনি বুঝতে পারল কিসের ছবি। ছেলেটা কেবলই মলিন হাসল। হামিনা ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, দেখবি সব ভালো হবে, সময় তো থেমে থাকে না, তাই না? লড়াই করতে হয়। হ্যাঁ মা, এর পৃথিবীতে লড়াই না করলে বাঁচা যায় না, আর কিছু ক্ষেত্রে তো সব ছেড়ে দিতেও হয়, দিন শেষে থাকে শূন্য। কিছু বুঝতে পারলেন না হামিনা, তবে কথা বাড়ালেন না। ছেলেটা সম্মতি জানিয়েছে, এটাই অনেক। জন্মদিনের পার্টিতে যাওয়ার ইচ্ছে ছিল না রনির, তবে যেতেই হবে ওকে। কাবার থেকে নতুন শার্ট বের করে গায়ে মোড়ালো। প্রথম মাইনের টাকায় কেনা শার্ট এটা। মায়াবী হাতে হাত বুলানোতে লাগালো বুকে। রনির মনে পড়ে একদিন তার বাবা বলেছিলেন, রোজগার এত সহজ নয়, 2টো মানুষের খরচ কত হয় তার হিসেব ওর মাথায় আছে কিনা। রনি সেদিন নিরুত্তর ছিল, তবে আজ অনুভব হলো টাকার মায়া বড় মায়া। সিয়ামের মেয়ের জন্য বেশ সুন্দর ডল কিনে নিল রনি। বাচ্চাটিকে ফেসবুকে দেখেছিল, মায়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে। কি সুন্দর ফুটফুটে চাহনি, বুকটা ভরে উঠল যেন। সিয়াম অতিথি অ্যাটেন্ড করছে। রনিকে দেখে তৃপ্ত হাসলো। ভেবেছিল হয়তো আসবে না। একজন লোককে গেস্ট সামলাতে বলে রনির হাত ধরে ভেতরে নিয়ে গেল। চারদিকে জমকালো আয়োজন। রনি হাসার চেষ্টা করছে, তবে হাসিটা মুখে মানাচ্ছে না ঠিক। একটা বেঞ্চে বসলো দুজনে। মাটি জুতো দিয়ে আঁকিবুকি করছে রনি। সিয়াম কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝরার প্রসঙ্গ টেনে নিল। হঠাৎ এমন কথা বলবে তা বুঝতে পারেনি রনি। সিয়ামের দৃষ্টিতে বিনয়। রনি চোখের পানি আড়াল করে বলল, আমি পারবো না। দেখুন মিস্টার রনি, আপনার অতিরিক্ত ভোলা ভালা মুখটার পিছনে লুকিয়ে আছে বাজে একটা মুখ। হয়তো না, শতভাগ সত্য। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি ঝরাকে সবটা বলেছি। ঝাপসা চোখে তাকালো রনি। সিয়ামকে বেশ সিরিয়াস মনে হলো। রনির আফসোস হচ্ছে, ইস, সিয়ামের মতো শক্ত মনের হলে বেশ ভালো হতো। রনির ঘাড়ে হাত রাখলো সিয়াম। কতটা নিষ্ঠুরই মানব, নিজ হাতে হত্যা করেছে নিজের ভালোবাসা। তবে বলা বাহুল্য যে রনি অনেকাংশে ছিল নিরুপায়। সত্যি সবটা বলেছেন ঝরাপাতাকে? সরি, আই মিন ঝরাকে। ইটস ওকে, হ্যাঁ বলেছি সবটা। সিয়ামের সহজ উত্তরে ভাঙচুর হলো রনির ভেতর। কেবলই চোখ বন্ধ করে শ্বাস নিল। সিয়ামের হাতের কোছায় চোখ মেলে তাকালো। চশমা চোখে মেয়েটি এগিয়ে আসছে। এই দিকেই মৃদু সমীরণে খোলা চুলগুলো উড়ছে। হাতে বছর খানেকের ফুটফুটে বাচ্চাটা। সিয়াম এগিয়ে গেল, ঝরার থেকে বাচ্চাটিকে তুলে নিয়ে অন্য পথে এগোলো। ঝরা এগোচ্ছে যত, রনির বুক তত মোচড় দিয়ে উঠছে। এই মেয়েটার দিকে অধিক সময় তাকাতে পারে না রনি। ঝরা কাছে তো আসলো, তবে কথা বলল না। রনির পাশে এক টুকরো কাগজ রেখে চলে গেল। রনি কাগজটা তুলে পড়তে লাগলো। ভালোবাসলে এমন করে বাসতে হয় যাতে বিচ্ছেদ হলেও অপর ব্যক্তির মনে ঘৃণা তৈরি না হয়। তবে তুমি ঠিক তার উল্টো। ভালো তো বাসলে, তবে ঘৃণা তৈরি করে দিলে। আমি আমার পরিবারকে সব থেকে বেশি ঘৃণা করি, কারণ আমার ভালোবাসাকে মেনে নেয়নি তারা। তবে সিয়ামের থেকে সবটা জানার পর
তোমাকে ঘৃণা করি আমি। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল না, নিজের জন্য করুণা হয় আমার। কাকে ভালোবেসেছিলাম আমি যে আমার হাতটা এইভাবে ছেড়ে দিল, তাও অবিশ্বাসের খেলায়? খুব অন্যায় হয়ে যেত সেদিন সুযোগটা গ্রহণ করলে। তেমন কিছু হতো না, বেঁচে যেত আমাদের ভালোবাসা। তবুও তুমি সেটা হতে দিলে না। মহান হতে হলো তোমায়। পরিবারের সম্মান তোমার কাছে বেশি গুরুত্ব হলো, অথচ একটি মেয়ের জীবনটা ময়লার মতো ঝেড়ে দিলে। চাই না এমন ভালোবাসা, ঘৃণা করি আমি। সামনে তাকালো রনি। এক পাশে ছলছল চোখে তাকিয়ে আছে ঝরা। শরীরটা কাঁপছে বোধ হয়। রনি এক সেকেন্ডও অবস্থান করলো না, ছুটে এলো বাইরে। ঝিলের ধারে গিয়ে লম্বা লম্বা দম ফেলল। বুকটা জ্বলে যাচ্ছে ওর, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। এখনো দু চোখে ভাসে সেই জ্বলন্ত দিন। নিজের সাথে দ্বন্দ্ব করে হলুদের দিন রনি গিয়েছিল ঝরাকে নিজের কাছে ফিরিয়ে নিতে। তবে সবটা বুঝতে পেরে যায় ঝুম। মেয়েটা রনিকে একটু সহ্য করতে পারে না, এটা জানতো রনি। তবে কেন সহ্য করতে পারে না এটা জানতো না। সেদিন রনির হাত ধরে সবার থেকে আড়ালে নিয়ে আসে ও। চিৎকার করে নিজের জীবনের আর্তনাদ শোনায় রনিকে। লজ্জায় মাথা নুয়ে যাচ্ছিল ছেলেটার। ওর ভাই এমনটা করেছে ভাবতেও পারছিল না। ঝুম তখন প্রতিশোধের আগুন মাথায় নিয়ে। সবটাই জানতো ওর পরিবার। রনির ইমোশনে আঘাত করে ঝুম। বলে ঝরাকে নিয়ে পালিয়ে গেলে সবার সম্মুখে ঘটনা প্রচার হবে, আর তখন রনির পরিবারের প্রতিও ঝরার ঘৃণা তৈরি হবে। নিচু হয়ে যাবে সবাই। রনি তখন বুঝতে পারছিল না কি করবে। সব কেমন ঝাপসা লাগছিল। উপায় ছিল না একদমই। ঝরাকে নিয়ে পালিয়ে গেলেও লাভ নেই। ঝুম আঙ্গুল তুলে দেখালো ওর চাকরি নেই, খাওয়াবে কি? সবটা তখন মাথায় এসে বসলো। মেনে নিল নিজের ভাগ্য। বুকে পাথর চেপে ঝরাকে রেখে এসেছিল সিয়ামের হাতে। ঢুকরে কেঁদে উঠল রনি। পকেটে 1000 টাকার বেশ অনেকগুলো নোট। টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে মুচড়ে ধরল। টাকার কি এতই মূল্য যে ভালোবাসাকে হারিয়ে দেয় এভাবে? ফোনটা বাজতেই সচকিত হলো রনি। কল রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলল পার্টিতে আসতে। রনি আসতে চাইল না, তবে ঝরার কণ্ঠস্বর পেয়ে পার্টিতে আসলো। অনুষ্ঠান হলো, সবাই বেশ আনন্দিত। রনি অসহায় মুখে তাকিয়ে। কিছুক্ষণ পর ঝরা কাছে এলো। বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে একটা বক্স বাড়িয়ে দিল। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঝরা বলল, খুলে দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। সম্ভব হলে আর কখনো আমার সামনে আসবেন না। মেয়েটার কটাক্ষ করা বার্তাগুলো রনির অন্তর্কণে ঝড় তুলে দিল। ঝরার দেওয়া উপহারটা খুলে দেখল রনি। কিছু নেই তাতে, খালি প্যাকেট একদম। বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে তাচ্ছিল্য হাসল রনি। হাসিটা একান্তই নিজের। ঝরার অভিমান করার শতভাগ যুক্তি রয়েছে, তবে এভাবে অপমান করার অর্থ এই মাত্র বুঝতে পারল। উপহারে খালি প্যাকেট দিয়ে ঝরা আঙ্গুল তুলে বুঝিয়ে দিল, তোমার প্রতি আমার ভালোবাসা ফুরিয়ে গেছে। কি নিষ্ঠুর সে অভিমানী বাক্য। সমাপ্ত।